পৃষ্ঠা ১৬৯ কন্টিনিউড। কেস বেসড কোয়েশ্চেন্স। প্রশ্ন ১। দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে। একটি মতে বলা হয় সঙ্গম নামে এক ব্যক্তির ৫ পুত্র তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে বিজয়নগর রাজ্যের ভিত্তি স্থাপন করেন, যাদের মধ্যে প্রধান ভূমিকা নেন হরিহর ও বুক্ক। অন্য একটি মতে বলা হয় হিন্দু সংস্কৃতি রক্ষার লক্ষ্যে শৃঙ্গেরি অদ্বৈত মঠের প্রধান আচার্য বিদ্যাতীর্থর আদর্শে উদ্বুদ্ধ ২ ভাই মাধব বিদ্যারণ্য এবং সায়নাচার্য হরিহর ও বুক্ককে হিন্দু সাম্রাজ্য গঠনে উৎসাহিত করেন। তাঁদের উৎসাহে বিজয়নগর রাজ্য গড়ে উঠলে পরপর ৪টি রাজবংশ বিজয়নগর শাসন করে। উল্লিখিত অনুচ্ছেদটির পরিপ্রেক্ষিতে নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর: মাধব বিদ্যারণ্য এবং সায়নাচার্য হরিহর ও বুক্ককে হিন্দু সাম্রাজ্য গঠনে উৎসাহিত করে। প্রশ্ন ২। বিজয়নগরের সমাজে চতুর্বর্ণ প্রথা ছিল। বিজয়নগরের সমাজে চতুর্বর্ণ প্রথা চালু ছিল, তবে ব্রাহ্মণরা সবচেয়ে বেশি মর্যাদা ভোগ করতেন। ব্রাহ্মণরা নিরামিষভোজী হলেও সাধারণ মানুষরা মাংস খেতেন। সমাজে সকল শ্রেণীর মধ্যে অবাধ মেলামেশার চল ছিল। সমাজে নারীরা রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সক্রিয়ভাবে যোগ দেওয়ার সুযোগ পেতেন। নারীরা শিল্পচর্চা, কলাবিদ্যা, সাহিত্য ও শাস্ত্রচর্চার পাশাপাশি নাচ গানের চর্চাও করতেন। মল্লক্রীড়া ও অসি চালনাতেও নারীরা পারদর্শী ছিলেন। উল্লিখিত অনুচ্ছেদটির পরিপ্রেক্ষিতে নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর: নারীরা শিল্পচর্চা ও শাস্ত্রচর্চা করতেন। প্রশ্ন ৩। বিজয়নগর সাম্রাজ্য আর্থিক দিক থেকে সমৃদ্ধ ছিল। আর্থিক প্রাচুর্যের মূলে ছিল কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্যের অগ্রগতি। তবে প্রজা সাধারণের প্রধান জীবিকা ছিল কৃষি। কৃষিকাজের জন্য বিজয়নগরের রাজারা জলসেচের সুবন্দোবস্ত করেন। উৎপাদিত কয়েকটি কৃষিজাত শস্য ছিল ধান, গম, বার্লি, মশলা, যব, কলাই ও তুলাজাত দ্রব্য। শিল্পোৎপাদনের দিক থেকে বস্ত্রশিল্প, যন্ত্রশিল্প, মৃৎশিল্প, ধাতু ও খনিজ উৎপাদন প্রধান ছিল। মূলত চীন, মালয়, ব্রহ্মদেশ, পারস্য, পর্তুগাল ও আফ্রিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য চলত। শিল্পী ও বণিকদের আলাদা আলাদা সংঘ ছিল, যেগুলি রাজ্যের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করত। প্রশ্ন: উল্লিখিত অনুচ্ছেদটির পরিপ্রেক্ষিতে নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর: বিজয়নগর সাম্রাজ্যে প্রজাদের প্রধান জীবিকা ছিল কৃষি। পৃষ্ঠা ১৭০। প্রশ্ন ৪। বিজয়নগর সাম্রাজ্য হিন্দু সভ্যতা ও সংস্কৃতির এক কেন্দ্ররূপে আত্মপ্রকাশ করেছিল। বিজয়নগরের রাজাদের পৃষ্ঠপোষকতায় দক্ষিণ ভারতে সংস্কৃত ভাষায় বিভিন্ন সাহিত্য রচনা শুরু হয়। পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় প্রভৃতি আঞ্চলিক ভাষাগুলিতেও একাধিক সাহিত্য রচিত হয়। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের রাজসভায় ৮ জন পণ্ডিতের সমাবেশ ঘটে, যারা অষ্টদিগ্গজ নামে পরিচিত। এই অষ্টদিগ্গজের সভাকবি ছিলেন বিখ্যাত তেলুগু কবি পোদ্দান, যাকে অন্ধ্র কবিতার পিতামহ, তেলুগু কাব্যের পিতামহ বলা হয়। রাজা কৃষ্ণদেব রায় নিজেও ছিলেন একজন কবি ও সুসাহিত্যিক। রাজা কৃষ্ণদেব রায়ের তেলুগু ভাষায় লেখা বিখ্যাত গ্রন্থটির নাম আমুক্ত মাল্যদা। উল্লিখিত অনুচ্ছেদটির পরিপ্রেক্ষিতে নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর: কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন পোদ্দান। ৫। ১৪৬১ খ্রিস্টাব্দে বাহমনি শাসক হুমায়ুন শাহ মারা গেলে তার নাবালক পুত্র নিজাম শাহ সিংহাসনে বসেন। নাবালক সুলতানের হয়ে রাজমাতা মখদুমা জাহানা ২ জন ওমরাহ, খাজা জাহান ও মামুদ গাওয়ানের সাহায্যে শাসন পরিচালনা শুরু করেন, কিন্তু কয়েক বছরের মধ্যেই নিজাম শাহের মৃত্যু ঘটলে সিংহাসনে বসেন ৯ বছরের বালক তৃতীয় মোহাম্মদ শাহ। আর কিছুদিনের মধ্যেই রাজমাতা সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ালে মামুদ গাওয়ানের ওপর শাসন পরিচালনার সকল দায়িত্ব এসে পড়ে। উল্লিখিত অনুচ্ছেদটির পরিপ্রেক্ষিতে নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর:
1461 খ্রিস্টাব্দে নিজাম শাহ সিংহাসনে বসেন। 6. বাহমনি বংশের উজির হলেও সকল ক্ষমতাই ছিল মামুদ গাওয়ানের হাতে। তিনি রাজার সকল ক্ষমতা ভোগ করতেন এবং শাসন পরিচালনা করতেন। তিনি বাহমনি রাজ্যের পার্শ্ববর্তী রাজ্যগুলির বহু অংশ জয় করে সাম্রাজ্য সীমা বাড়ান। তিনি প্রশাসনে দুর্নীতি বন্ধের পাশাপাশি রাজ্যের সমস্ত জমি জরিপ করিয়ে ভোগ দখলকারীদের তালিকা তৈরি করান। পাশাপাশি তিনি পূর্বেকার বাহমনি রাজ্যের 4টি তরফ বা প্রদেশকে বাড়িয়ে 8টি করেন। এছাড়াও তিনি বিদরে একটি মাদ্রাসা গড়ে তোলেন। নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর: প্রথম জীবনে বাহমনি সাম্রাজ্যের উজির ছিলেন মামুদ গাওয়ান। 7. বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থায় সুলতান ছিলেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তবে শাসন পরিচালনায় সুলতান ইচ্ছা হলে মন্ত্রীদের পরামর্শ নিতেন। সুলতানের সকল আদেশ বা নির্দেশ প্রধানমন্ত্রীর নামে জারি হতো। বাহমনি রাজ্যকে সুশাসনের জন্য তরফ বা প্রদেশ, সরকার, পরগনা ও গ্রামে ভাগ করা হয়। তরফ বা প্রদেশগুলি রাজস্ব আদায়ের পাশাপাশি বিচার ও শাসন পরিচালনায় সাহায্য করত ও সেনা সংগ্রহ করত। সঠিক বক্তব্যটি হল তরফ বা প্রদেশগুলি রাজস্ব আদায়ের পাশাপাশি বিচার ও শাসন পরিচালনায় সাহায্য করত। পৃষ্ঠা 171। প্রশ্ন 8। বাহমনি রাজ্যের সুলতানরা শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ও শিল্পের অনুরাগী ছিলেন। বিশেষ করে ফিরোজ শাহ বাহমনি দেশের এবং ইরান, ইরাক সহ বিদেশের বহু জ্ঞানীগুণী পণ্ডিতদের নিজের রাজসভায় আমন্ত্রণ জানান। তিনি নিজে কবিতা লিখতেন এবং ঐতিহাসিক কবিদের সঙ্গে দীর্ঘক্ষণ সাহিত্য আলোচনা করতেন। তিনি নিজে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট পড়েছিলেন। জ্যোতির্বিদ্যা চর্চার জন্য তিনি একটি মানমন্দির তৈরি করান। বাহমনি রাজ্যের প্রধানমন্ত্রী মামুদ গাওয়ান শিক্ষা বিস্তারের লক্ষ্যে একটি মাদ্রাসা তৈরি করেন। নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর: তাজউদ্দিন ফিরোজ শাহ বাইবেলের ওল্ড টেস্টামেন্ট পড়েছিলেন। প্রশ্ন 9। 1336 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে বিজয়নগর নামে একটি হিন্দু রাজ্য গড়ে ওঠে। অপরদিকে এর কয়েক বছর পরে 1347 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে বাহমনি নামে একটি মুসলিম রাজ্য প্রতিষ্ঠিত হয়। এই দুই রাজ্য ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের মূল কারণ ছিল এই দুই রাজ্য ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের মূল কারণ ছিল তুঙ্গভদ্রা দোয়াব অঞ্চল, কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চল এবং মারাঠাওয়াড়াতে বা মহারাষ্ট্রে নিজ নিজ ক্ষমতা প্রতিষ্ঠার উদ্যোগ। এভাবে দেখা যায় দীর্ঘদিন ধরে বাহমনি ও বিজয়নগর এই দুই রাজ্যের মধ্যে সংঘর্ষ চলে। শেষ পর্যন্ত বাহমনি বংশের শেষ সুলতান কলিমুল্লাহ শাহের মৃত্যু ঘটলে সর্বপ্রথম বিদর রাজ্যটি স্বাধীনতা ঘোষণা করে। বাহমনি রাজ্য ধ্বংস হয়। বাহমনি রাজ্যের ধ্বংসস্তূপের উপর 5টি রাজ্যের উত্থান ঘটে। এই 5টি রাজ্য মিলিত হয়ে এক যুদ্ধে বিজয়নগরকে চূড়ান্তভাবে পরাজিত করে। নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর: তুঙ্গভদ্রার দোয়াব অঞ্চলে অধিকার প্রতিষ্ঠা নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রশ্ন 10। ইলিয়াস শাহী আমলে বাংলায় সাহিত্য সংস্কৃতির চরম বিকাশ ঘটে। এই সময়কালে চর্যাপদ থেকে কোট শ্রীকৃষ্ণ কীর্তনে বাংলা ভাষার উত্তরণ ঘটে। ইলিয়াস শাহী শাসকদের আমলে বাংলা ভাষায় রামায়ণ, ফার্সি শব্দকোষ, শরফনামা, অমরকোষের টিকা, পদচন্দ্রিকা, বাংলা কাব্য, শ্রীকৃষ্ণ বিজয় সহ একাধিক সাহিত্য কীর্তি সৃষ্টি হয়। হাজিপুর শহর প্রতিষ্ঠার পাশাপাশি ইলিয়াস শাহী শাসকরা আদিনা মসজিদ, জামি মসজিদ, লোটন মসজিদ, তাঁতিপাড়া মসজিদ সহ একাধিক স্থাপত্য কীর্তি গড়ে তোলেন। এসবের পাশাপাশি বাংলার বিভিন্ন জায়গায় মাদ্রাসা, মক্তব গড়ে তোলা হয়। মূলত ইলিয়াস শাহী শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলার 3টি গুরুত্বপূর্ণ অঞ্চল সাংস্কৃতিক
পীঠস্থানে পরিণত হয়। নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর, লক্ষণাবতী গৌড় ও পান্ডুয়া সাংস্কৃতিক পীঠস্থানে পরিণত হয়। প্রশ্ন 11, হরিহর ও বুক্কের হিন্দু ধর্মে প্রত্যাবর্তনের ব্যাপারে তাঁদের গুরু মাধব বিদ্যারণ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বিজয়নগরের পত্তনকে স্মরণীয় করে রাখার জন্য উত্তর, তুঙ্গভদ্রার তীরে বিজয়নগরে রাজধানী স্থাপন করেন। পৃষ্ঠা 172। প্রশ্ন 12, শামসুদ্দিন ইলিয়াস শাহ অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসনকর্তা ছিলেন। প্রথম জীবনে তিনি দিল্লির সুলতানের অধীনে চাকরি নেন। কিছু সমস্যার কারণে তিনি বাংলায় চলে আসেন এবং এখানকার প্রাদেশিক গভর্নর ইয়াহিয়ার অধীনে কাজ নেন। ইয়াহিয়ার মৃত্যুর পর তিনি সাতগাঁওয়ের ক্ষমতা দখল করেন। এরপর তিনি লখনৌতির সুলতান আলাউদ্দিন আলী শাহকে হারিয়ে লখনৌতির সিংহাসন দখল করেন। শেষে তিনি পূর্ব বাংলার রাজধানী সোনারগাঁও আক্রমণ করে ফখর উদ্দিনের পুত্র ইখতিয়ার উদ্দিন গাজী শাহকে তাড়িয়ে দিয়ে সোনারগাঁও নিজের অধিকারে আনেন। এইভাবে তিনি বাংলার 3টি প্রদেশকে একত্র করে সমগ্র বাংলার অধীশ্বর হয়ে ওঠেন। উল্লিখিত অনুচ্ছেদটির পরিপ্রেক্ষিতে নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর, শামসুদ্দিন ইলিয়াস শাহ অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন। প্রশ্ন 13, আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পিতা সৈয়দ আশরাফের সঙ্গে বাংলায় আসেন এবং মুর্শিদাবাদের চাঁদপাড়া গ্রামে বসবাস করেন। হোসেন শাহের আসল নাম ছিল সাইদ হোসেন। দিল্লির সুলতানের সঙ্গে সংঘর্ষে যাওয়ার পাশাপাশি হোসেন শাহ কামতা কামরূপ, উড়িষ্যা, ত্রিপুরা ও আরাকানে অভিযান চালান। হোসেন শাহের অধীনে চট্টগ্রামের শাসক পরাগল খানের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের বঙ্গানুবাদ অর্থাৎ পাণ্ডব বিজয় রচনা করেন। একইভাবে পরাগল খানের পুত্র তথা চট্টগ্রামের গভর্নর ছুটি খানের পৃষ্ঠপোষকতায় শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্ব বাংলায় অনুবাদ করেন। এ সময়ে হোসেন শাহের রাজস্ব সচিব রূপ গোস্বামী 2টি সংস্কৃত বই লেখেন। নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর, পরাগল খানের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের বঙ্গানুবাদ করেন। 14, হোসেন শাহী শাসকরা সাহিত্যের পাশাপাশি সঙ্গীত ও শিল্পের ব্যাপারেও যথেষ্ট যত্নবান ছিলেন। হোসেন শাহী যুগে হস্তলিপি বিদ্যার উন্নতির পরিচয় মেলে। এ যুগে সঙ্গীতের জন্য বিশেষ ধরনের কাব্য রচনা শুরু হয়। সমকালীন বাংলা কাব্যগুলিতে বেশ কিছু রাগরাগিনীর উল্লেখ মেলে, যেমন কেদারা, ঢানশ্রী, মল্লার, ভৈরবী প্রভৃতি। শিল্পের ক্ষেত্রে হোসেন শাহর উদ্যোগে ছোট সোনা মসজিদ, নসরত শাহর উদ্যোগে বড় সোনা মসজিদ তৈরি হয়। এছাড়াও এই যুগে নাথ, ধর্মঠাকুর, দেবী মনসা, দেবী চণ্ডী পুজোর প্রচলন ঘটে। হিন্দু মুসলিম মিলিতভাবে সত্যপীরের পূজা করেন। কোন বক্তব্যটি সঠিক? নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর, হোসেন শাহী আমলে রাগের মধ্যে উল্লেখযোগ্য ছিল মল্লার ও ভৈরবী। 15, প্রথম হরিহর কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী রায়পুর দোয়াব অঞ্চলে অভিযান করেন। এর নানা কারণ ছিল, যেমন উত্তর, অর্থনৈতিক সম্পদের জন্য। প্রশ্ন 16, তুলুভ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। তিনি যা করেননি তা হল, উত্তর, তিনি হিন্দু ধর্ম প্রচারে বিশেষ উদ্যোগ নেন। পৃষ্ঠা 173। প্রশ্ন 17, বিজয়নগর রাজ্যে বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইহুদি, মুসলিম
সকল ধর্মের মানুষ নির্বিবাদে বাস করত। এক্ষেত্রে যে বিষয়টি বেমানান তা হল উত্তর, বিজয়নগরের রাজারা কেবল হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন। নম্বর তুলতে চোখ থাকুক এই পাতাতে। সময় সারণী, সময়কাল, ঘটনা। সময়কাল খ্রিস্টাব্দ 1481 5ই এপ্রিল মাহমুদ গাওয়ানের মৃত্যুদণ্ড। 1484 স্বাধীন বেরার রাজ্যের প্রতিষ্ঠা। 1490 স্বাধীন আহমদনগর রাজ্যের প্রতিষ্ঠা, স্বাধীন বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠা। 1518 স্বাধীন গোলকুন্ডা রাজ্যের প্রতিষ্ঠা। 1527 স্বাধীন বিদর রাজ্যের প্রতিষ্ঠা। 1565 23শে জানুয়ারি তালিকোটার যুদ্ধ। 1342 ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা। 1352 ইলিয়াস শাহের সোনারগাঁও অধিকার। 1346 ইলিয়াস শাহের নেপাল আক্রমণ। 1369 আদিনা মসজিদ নির্মাণ। 1529 বাবরের সাথে নসরত শাহের সংঘর্ষ। বিজয়নগরে আগত বিদেশি পর্যটক। নাম, দেশ, সময়কাল। ইবন বতুতা, মরক্কো 1333 থেকে 1347 খ্রিস্টাব্দ। আব্দুর রাজ্জাক, পারস্য 1442 খ্রিস্টাব্দ। ডোমিঙ্গো পায়েজ, পর্তুগাল 1535 থেকে 37 খ্রিস্টাব্দ। ফার্নাও নুনিজ, পর্তুগাল 1435 খ্রিস্টাব্দ। দুয়ার্তে বারবোসা, পর্তুগাল 1500 থেকে 1516 খ্রিস্টাব্দ। মার্কো পোলো, ভেনিস। নিকোলো কন্টি, ভেনিস 1420 দশক।